বন্ধু, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি অত্যন্ত পরিচিত এবং সুন্দর গল্প, মৌরি ফুল। তাহলে আজকের গল্প শুরু করা যাক। অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুজ্জে বাড়ির পিছনে বাঁশ বাগানে জোনাকির দল সাঁঝ বাতি জ্বালিবার উপক্রম করিতেছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হইয়া ঝুলিতেছে। মাঠের ধারে বাঁশ বাগানের পিছনটায় সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিয়াছে। এমন সময় মুখুজ্জেদের অন্দর বাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যাবেলায় আরতি দিয়া থাকেন। এজন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্যদিনের মতো আজও তাকের ওপরে একটা বাটিতে ঘিটা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পাড়িয়া সেই ঘিটার সমস্ত দিয়াই খাবার তৈরি করিয়াছে। অর্ডার অর্ডার। রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়াছিলেন ও পাড়ার চৌধুরীদের পক্ষে একটা মোকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় সাক্ষী দিয়েছিলেন না? রামতনু মুখুজ্জে বলিয়াছিলেন, হ্যাঁ, তিনি দিয়েছিলেন বটে। উকিল পুনরায় জিজ্ঞাসা করিয়াছিলেন, দুনালির চৌধুরীদের কানসোনার মাঠের দাঙ্গার মোকদ্দমায় আপনি পুলিশের হয়ে সাক্ষী দিয়েছিলেন তো? রামতনু মহাশয় ঢোক গিলিয়া এবারেও স্বীকার করিয়াছিলেন যে তিনি দিয়াছিলেন। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা, এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাদীপক্ষের হয়ে সাক্ষী দিয়েছিলেন কিনা? কবে তিনি বাদীপক্ষের হয়ে সাক্ষী দিয়াছিলেন মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই। তারপর বিপক্ষের উকিলের পুনঃ করা প্রশ্নে এবং মুন্সেফ বাবুর ভ্রুকুটির মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এই সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়া গিয়াছেন। তারপর কোর্টে যে কি ঘটিয়াছিল, বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপর কি ব্যঙ্গোক্তি করিয়াছিলেন, রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ কিরূপে সপুষ্প শস্যপক্ষ ক্ষেত্রে আবিষ্কার করিয়াছিলেন, সে কথা আর উল্লেখের প্রয়োজন নাই। তবে মোটের উপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটি পৌঁছিলেন তখন তার শরীর ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়া অনিত্য বিষয় বিষে জর্জরিত মনকে একটু স্থির করিবেন তা না, যে দেখেন আহুতি দেওয়ার জন্য আলাদা করে তুলে রাখা ঘিটা যেটা তাকে ছিল তাহা সবটাই একেবারে নষ্ট হইয়াছে। তারপর প্রায় অর্ধ ঘন্টা ধরিয়া মুখুজ্জে বাড়ির অন্দরমহলে যে একটা রীতিমতো কবির লড়াই চলিতেছিল সেটা আর বলার নয়। মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাব করিতে লাগিলেন যাহা একজন 18 বৎসর বয়স্কা তরুণীর মুখে সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমান এবং ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে প্রায় ক্ষিপ্র রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হইলেন। এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল। তাহার বয়স 25 বৎসর হইবে। বেশি লেখাপড়া সে শেখে নাই, তাই চৌধুরীদের কাছারিতে 9 টাকা বেতনে মোহরিগিরি করিত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই।
অন্ধকারেই জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল। তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া সংসার করা তাহার শক্তিতে কুলাইবে না, অতএব কালকেই যেন গরুর গাড়ি ডাকিয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয়। কিশোরী সে কথার কোনো জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠি গাছা ঘরের কোণ হইতে লইয়া বাহির হইয়া গেল। ও পাড়ায় রায়বাড়িতে চণ্ডী মণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবকদিগের যাত্রার আখড়া ও রিহার্সাল চলিত। সেইখানে অনেকক্ষণ কাটাইয়া রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভিতরই পড়ে। রামতনু মুখুজ্জে মহাশয় অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন। প্রতিবেশী হরিরায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জে মহাশয়ের চণ্ডী মণ্ডপ আশ্রয় করিতেন। তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাইতেছেন, কারণ এই বয়সে ইত্যাদি ইত্যাদি। তাহার এ বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য একমাত্র দায়ী তাহার পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা না একটা কিছু না বাধাইয়া থাকিতে পারে না। সে অত্যন্ত অনাড়ি, কোনো কাজ গুছাইয়া করিতে পারে না, অথচ দোষ দেখাইতে যাইলেই খেপিয়া যায়। তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাক চিল বসিবার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে সে আঁটিয়া উঠিতে পারে না বটে, কিন্তু তাহার চেষ্টার কোনো ত্রুটি দেখা যায় না। অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিল, দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে, স্ত্রী ঘুমাইতেছে। খাবারের ঢাকা খুলিয়া আহার আদি শেষ করিয়া শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জড়ানো চক্ষে বিছানার উপর উঠিয়া বসিয়াছে। স্বামীকে দেখিয়া একটু অপ্রতিভের সুরে বলিল, কখন এলে? তা আমায় একটু ডাকলে না কেন? কিশোরী বলিল, কি আর হবে ডেকে, আমার কি হাত পা নেই? আমি কি নিতে জানি নে? হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল, নিতে জানবে না কেন? কাল থেকে আর আমাকে বলবে না। এ যেন আমার শত্রুপুরীর মধ্যে বাস। বাড়ি শুদ্ধ লোক সব সময় আমার পিছনে লেগেছে। কেন 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 আমি শুনতে চাই, না হলে বরং কাল। কান্নায় ফুলিয়া সে বালিশের উপর মুখ গুজিল। কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিরাট বিভ্রাট বাঁধাইয়া তোলে। এইরকম করিয়া আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলিয়া লইয়া খাইয়াছে। ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহা হইলে আর পারা যায় না। না না, কিছু না, ওটা একটা ছল মাত্র। এই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিবে। কিশোরী বলিল, যা খুশি কাল করো, এখন একটু ঘুমোতে দাও তো। ঘুমোচ্ছিলে বলেই তো ডাকিনি, এটাই আমার অপরাধ। তা বেশ, কাল থেকে ওঠাবো, চুলের মুঠি ধরে টেনে ওঠাবো। সুশীলা কথাও বলিল না, মুখও তুলিল না, বালিশে মুখ গুঁজিয়া পড়িয়া রহিল। পরদিন সকালে রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে। যাইবার সময় তিনি বলিলেন, ও বৌমা, একটু সকাল সকাল ভাত দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মেলিয়া দিতেছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন। স্বামীকে দেখিয়াই মোক্ষদা চৌকিদারের হাঁকার সুরে বলিতে লাগিলেন, হয় হয় আমি একদিন বেরিয়ে যাই, আর নয়তো বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপা খেয়েই বেড়াচ্ছে। বলছি, ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও। ও গো, না হয় দুটো কিছু রাঁধো। হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি, কে শোনে কার কথা? এই দুপুরবেলা মহারানী এলেন নে। সুশীলা রক হইতে সমান গলায় উত্তর দিল, আমি মাইনে করা দাসী নই গো কারুর। আমি যখন পারবো রান্না চড়াবো। সকালবেলার থেকে উঠে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব? মানুষের শরীর তো আর নয়।
যার না সইবে সে নিজে রেঁধে নিগে যাক। এই কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নৃত্যের একটা আধুনিক সংস্করণ করিতে যাইতেছিলেন। একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল। একটা 10-12 বৎসরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় জীর্ণ শরীর, পরনে অতি ময়লা এক গামছা, শীতের দিনেও তাহার গায়ে কিচ্ছুটি নাই, হাতে ছোট একটা বাখারির ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। গত বৎসর তার বাপ মারা গিয়াছে। দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তাহার আর কেহ নাই। অবস্থা খুব খারাপ, সবদিন খাওয়াও জোটে না। ছেলেটি পিঠে ছড়ি বাজাইয়া হাঁপু গাহিয়া মা ও বন্ধুটিকে প্রতিপালন করে। সে এই গ্রামে প্রায় সব বাড়িতেই আসিত, কিন্তু মুখুজ্জে বাড়িতে আর কখনো আসে নাই। তাহার একটাই কারণ, যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানা রূপ সুর করিয়া উচ্চস্বরে হাঁপু গাহিতে লাগিল, সঙ্গে পিঠে জোরে জোরে লাঠির বাড়ি মারিতে লাগিল। 3টি নেহাত গোবেচারী সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করিয়া রামতনুর মেজাজ ভালো ছিল না। ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিলেন, আরে থাম থাম, রাহা সব, এখন ওসব দেখবার সময় নেই, যা 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 যা, অন্য বাড়ি দেখে যা। সুশীলা কাপড় মেলিয়া দিতে গিয়া অবাক হইয়া হাঁপু গাওয়া দেখিতেছিল। ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি বাহিরের রকে গিয়া তাহাকে ডাকিল। হেই শোন, তোর বাড়ি কোথায় রে? হরিপুর মা ঠাকুরন। তোর বাড়িতে কে আছে? আর মোর বাপ মারা গেছে, 8 বছর মাও মারা গেছে, মোদের আর কেউ নেই। মুই বড়, ছোট 2টো বোন আছে। ও তাই বুঝি তুই হাঁপু গাস? হ্যাঁ রে, এতে তোদের চলে? রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল। সুশীলার কথার ভেতর সহানুভূতির সুর চিনিয়া হঠাৎ তাহার চোখে কান্না আসিল। চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল, না মা ঠাকুরন, চলে না, এসব আর লোকে দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতুম তো যাত্রা দলে যেতুম। মোদের বড় কষ্ট মা ঠাকুরন, এই শীতে মা। সুশীলা বাধা দিয়া বলিল, দাঁড়া, একটুখানি দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া লইয়া দেখিল আলনায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে। হাতের গোড়ায় সেইখানা টানিয়া লইল। তারপর জানালা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল, এইখানা নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না? খুব মোটা, যা যা যা, শিগগির যা, কেউ যেন না দেখে। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল, ওরে এক্ষুনি যা, কে আবার এসে পড়বে। আরে বাবা, শিগগির যা বাবা। ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়িতে ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন নরম হইয়া উঠিয়াছিল। সে রান্নাঘরে ঢুকিয়া নিজের কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করিল, বাবা, আপনাকে কি কিছু দেব? মোক্ষদা ঝংকার দিয়া উঠিলেন, তোমাকে আর কিছু দিতে হবে না মা, যে মিষ্টি বচন তুমি দিয়েছ তাতে প্রাণ একেবারে ভরে গিয়েছে। নাও নাও, এখন এদিকে এসো তো দেখি। এই দেখো, এই হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজেই মরি বাঁচি এরকম সাঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন। এই সব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটিয়া যাইত। রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে
তাহার রাগ কিন্তু গলিয়া জল হইয়া যাইত। কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে, অপমান করিবার ফন্দি খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না। সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইত, সেই বা কেন ছাড়িবে। মাস 2 পরের ঘটনা। ফাল্গুন মাসের মাঝামাঝি, বেশ গরম পড়িয়াছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে। বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে, সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেঝেয় বসিয়া একখানা চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টুমির হাসি হাসিল, বলিল, বলবো কেন? থাক, বলতে হবে না। দাও, ভাত দাও, রাত তো কম হয়নি, আবার সেই সকাল থেকে উঠে খাটুনি শুরু হবে। সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পীড়াপিড়ি আরম্ভ করিবে। প্রকৃতপক্ষে সে কাহাকেও চিঠি লিখিতেছিল না। স্বামীকে কথা বলাইবার এইটা তাহার একটা পুরানো কৌশল। অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শুনে নাই। তাহার নারী হৃদয় যেন ইহার জন্য তৃষিত ছিল, এবং ইহার জন্য সে ঘুমে ঢুলিতে ঢুলিতেও এই সামান্য একটি ফাঁদ পাতিয়া বসিয়াছিল। কিন্তু কিশোরী সে ফাঁদে পা দেওয়া তো দূরে থাকুক, সেদিকে ঘেঁষিল না পর্যন্ত। ইহা দেখিয়া সুশীলা বড়ই নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই, গরমে এপাশ ওপাশ করিতেছে। আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল। একটা গল্প বলো না গো, অনেক দিন তো হলো, বলো না লক্ষ্মীটি। বিবাহের পর প্রথম প্রথম কিশোরী তাহার স্ত্রীকে বটতলার আরব্য উপন্যাসের নানা গল্প বলিত। রাত্রির পর রাত্রির এইসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত। জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিন পরীদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণি মুক্তা উৎক্ষিপ্ত হইতেছে, পথহীন দুরন্ত মরু প্রান্তরে মৃত্যু যেখানে শিকারের সন্ধানে ওঁত পাতিয়া বসিয়া আছে, এইসব শুনিয়া তাহার গা শিহরিয়া হইয়া উঠিত। ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জীবদেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে ভয়ে সে স্বামীকে জড়াইয়া ধরিত। প্রাচীন যুগে শাহজাদাদের কল্পনা করিতে গিয়া অজ্ঞাত সারে সে নিজের স্বামীকে যাত্রা দলের লোকের পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। এরকম গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পাকারের উপর প্রয়োগ করিয়া সে প্রথম স্বামীকে ভালোবাসিতে শিখিল। সে আজ 5-6 বৎসর আগেকার কথা, কিন্তু সুশীলার এখনো ঘোর কাটে নাই। কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিল। হ্যাঁ, এখন গল্প বলো, সমস্ত দিন খেটে খুটে এলুম, এখন রাত দুপুরে নাকি বকবক করতে হবে আর কি। তোমাদের আর কি, সারাদিন তো বাড়ির মধ্যে বসে থাকো, তোমরা এসব বুঝবে না। অন্য মেয়ে হইলে হয়তো চুপ করিয়া যাইত, কিন্তু সুশীলার মেজাজ ছিল একগুঁয়ে। সে আবার বলিল, তাহ একটা বলো না, বেশি রাত তো এখনো হয়নি। না, বেশি হয়নি, তোমার তো আবার কম বেশির জ্ঞান নেই। নাও নাও, চুপচাপ শুয়ে পড়ো। সুশীলা এইবার জেদ ধরিল, বলো না একটা, ছোট দেখেই না হয় বলো, এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হইয়া বলিল, আহ, এ তো বড় জ্বালা হলো, রাতেও একটু ঘুমবার জো নেই, সমস্ত দিন তো গলা বাজিতে বাড়ি সরগরম করে রাখবে, রাত্রিটুকুও কি একটু শান্তি দিতে নেই? এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে সে এই কথা শুনিয়া খেপিয়া গেল। বেশ করি, গলাবাজি করি, তাতে যদি তোমাদের অসুবিধা হয় দাও না, দাও না আমাকে এখান থেকে পাঠিয়ে। রাত দুপুর কে করলে শুনি?
নিজে আসবেন রাত দুপুরে আড্ডা মেরে, আর এত রাত পর্যন্ত ভাতের থালা নিয়ে আমি বসে থাকি। নিজেরই দেহ, পরে তো আর দেহ হয় না। কেটে কুটে এসে একেবারে রাজা হয়েছেন আর কি, নিজের খাটুনিটাই কেবল। কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল। স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল। উঠিয়া বসিয়া প্রথমে স্ত্রীর পিঠে সজোরে ঘা কতক পাখার বাঁট বসাইয়া দিল। তাহার পর তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার উপর হইতে নামাইয়া ধাক্কা মারিতে মারিতে ঘর হইতে বাহির করিয়া বলিল, বেরো বেরো, অপদ ঘর থেকে বেরো, বেরো বেরো বেরো, দূর হও। রাত দুপুরে একটু শান্তি নেই, যাবো যেখানে খুশি যাও। ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী দুই হাতের নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে। শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নার চারিদিক তখন ফুলের পাপড়ির মতো সাদা। ভোর রাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়া গানে মাখামাখি। সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অন্ধকারে অকাতরে ঘুমাইতেছিল। সকাল হইলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বলিল, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদেরকে যেতে বলেছে, সকাল সকাল সেরে নিও সব। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদের জমিজমা সংক্রান্ত মোকদ্দমা তদবির ও সাহায্য করিয়াই রামতনুর অন্ন সংস্থান হইত। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল। তাহার স্বামী বড় লোকের ছেলে, এমএ পাশ করিয়া গত 2 বৎসর হইল ডেপুটিগিরি চাকরি পাইয়াছে। বউটি কলিকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ একটা সম্পর্ক আছে, এই জন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়া গায়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুবই সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে একটু বাধবাধই ঠেকিল। সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার আগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিল তাহার সঙ্গিনী নিতান্তই পাড়া গাঁয়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজন করিয়াছে, তাহারই উপর বিস্তৃত বড় মানুষই ফর্দ আবৃত্তি করিতেছিলেন। নৌকায় কোনো পরিচিত মেয়েও নাই, কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বউটি লেখা পড়া জানিত, দেশ বিদেশের খবরাখবরও কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষই কথাবার্তায় বিরক্ত হইয়া উঠিল। খানিকক্ষণ বসিয়া তারপর লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভেতর হইতে তাহার কালো ডাগর চোখে তাহাকেই দেখিতেছে। বউটির হাসি পাইল, জিজ্ঞাসা করিল, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির বড় হাসি পাইল। সে বলিল, এত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই এদিকে। নাও এসো, ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটাটি খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর উপর এত শ্রী সে কখনো দেখে নাই। নদীর ধারের সরল সতেজ চিক্কণ শ্যাম কলমিলতার মতোই একটা সবুজ লাবণ্য তার সারা মুখখানায় মাখানো। মুখখানি দেখিয়া এই নিরাভরণা পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি যে বসে আছেন, উনি তোমার কে হয় ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু এদিকে সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। আচ্ছা, তোমার বাপের বাড়ি কোথায় ভাই?
সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, সুশীলা তো কোনোদিন শোনে নাই। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, ওই 5-6 কোষ হবে। গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি। এইসব সে পূর্বে বড় একটা দেখে নাই। আঙুল দিয়া একটা মাছরাঙা পাখিও দেখাইল। বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি। তুমি কখনো দেখোনি? বউটি বলিল, ভাই, আমি কলকাতার বাইরে একদিন পাই দিইনি। খুব ছোটবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরে বেড়াতে গিয়েছিলুম, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে দিয়ে চলো না? আচ্ছা আচ্ছা, এটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারের একটা মৌরি ক্ষেত দেখাইতেছে। প্রথমটা সে সঙ্গীর চোখ ঝলসানো রং, অপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ, নেকলেস দেখিয়া একটু ভয় অনুভব করিতেছিল। কিন্তু তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া গিয়াছে। অজ্ঞ সঙ্গিনীর উপর একটু স্নেহ আসিল। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এই সমস্ত সামান্য জিনিসও নাই নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখেও বুঝতে পারো না ভাই? ও তো মৌরি ক্ষেত। আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরি ক্ষেত আছে। মৌরি শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি পাওয়া যায় না? কলকাতার বউটি বুঝাইয়া দিল যে কলকাতার অতীত ইতিহাসের খবর সে রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত থাকা সম্ভবপর নয়। তবে ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। ঘণ্টাখানেক পরে নৌকো যখন শিবতলার ঘাটে এসে লাগিল, তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল। সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবু কি জানি সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তাহার স্বামীও তাহাকে কত আদর করিত। রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে না চাহিলেও কত সাধ্য সাধনা করিয়া পান তাহার মুখে তুলিয়া দিত। সেই স্বামীর কেন যে এমন হলো, এই কথা ভাবিয়া তাহার বুকের মধ্যে হু হু করিয়া উঠিল। দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিকে ওদিকে বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক। নীল আকাশ সবুজ মাঠের উপর উপুর হইয়া আছে। ওমা, পানকৌড়ির ঝাঁক চরের উপর বসিয়া কেমন করে যেন ঝিমায়। কলকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা কিছু একটা পাতাই কেমন? সুশীলা বলিল, খুবই ভালো ভাই, কিন্তু কি পাতাবে বলো? এসো এক কাজ করি, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখলাম, এসো আমরা দুজনে মৌরি ফুল পাতাই কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক সেদিন পুজো দিতে আসিয়াছে। প্রকাণ্ড বটগাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা রকম ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, রোগ সারানো, ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ওষুধ আছে। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ওষুধ কিনিতেছিল। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিয়া গেল। বলিল, চলো মৌরি ফুল দেখি গে কেমন পুজো হচ্ছে।
একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতোয় সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকট আসিয়া দাঁড়াইল। সেখানে তখন কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকরুন, তা তোমার তো এখনো ছেলে পিলে হবার বয়স যায়নি। ও বয়সে অনেকেরই। সুশীলা সলজ্জভাবে বলিল, না না, তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলুম মা ঠাকরুন, তার মানে তোমার স্বামীর বার মুখো টান আছে। তো ঠিক আছে, এই এই একটা ওষুধ দিচ্ছি, এটা নিয়ে যাও, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও মা, এটা বেটে খাইয়ে দিও। দেখো কেউ যেন টের না পায়, টের পেলে কিন্তু আর কাজ হবে না। আমার কিন্তু 8 আনা লাগবে। স্বামীর বারমুখো টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তাহার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল, সেটা শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল। সেটি বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া শিকড়টিকে কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পূজা দেওয়া সাঙ্গ হইল। সকলে আসিয়া নৌকায় উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল, ভাই, তুমি এখন দিন কতক আছো তো? না ভাই, আমি কাল কি পরশু চলে যাব। তাহলেও তোমায় কখনো ভুলব না মৌরি ফুল। তোমার মুখখানি আমার চিরকাল মনে থাকবে। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগায় এসে তোমায় কুড়িয়ে পেলুম। তোমায় কখনো ভুলব না। সুশীলার চোখে জল এসে গেল। এত মিষ্ট কথা তাহাকে কেহ বলে না। সে কেবলই শুনিয়া আসিতেছে সে এক ঝগড়াটে একগুঁয়ে মেয়ে। তাহার হাতে একটি সোনার আংটি ছিল। ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এইটি পরাইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সঙ্গিনীর হাতে দিয়া বলিল, দেখি ভাই, তোমার আঙুল। তুমি হলে আমার মৌরি ফুল। তোমায় কোথায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, এটা তোমায় দিলুম। তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরাইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাতটি টানিয়া লইল। দূর পাগল, না ভাই, এসব রাখো। এটা তোমার মায়ের দেওয়া আংটি ভাই, এটা কেন আমায় দিতে যাবে? না ভাই, এটা আমায় দিও না। সুশীলা জোর করিতে গেল। কিছুতেই বউটি আংটিটি নিল না। সুশীলা খুব হতাশ হইল। মুখটি তাহার অন্ধকার হইয়া গেল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, তুমি যদি সত্যি কিছু দিতে চাও, এই পুজোর সময় যখন আমি আসব তখন না হয় কিছু খাইয়ে দিও। আংটি কেন দেবে ভাই? আর আমায় কোনোদিন ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল, কখনো ভুলবো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল। তাহার পরে সে একটু আনাড়ি ধরনের হাসিয়া বলিল, কেমন সুন্দর কথাটি, তাই না? মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল, তুমি হলে গিয়ে আমার নদীর ধারের মৌরি ফুল। তোমায় কি আমি ভুলতে পারি? কথা শেষ না করিয়াই সে 2 হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। সঙ্গিনীর অশ্রু প্লাবিত সুন্দর মুখখানি বার বার সস্নেহে চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছ হইতে বিদায় লইল।
দিন কতক কাটিয়া গেল, কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে, ফিরিতে 2-1 দিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বোমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আজ আমি আর কিছু দেখতে পারবো না, চৌধুরী বাড়ির অনেক কাজ আছে। এ কথা মোক্ষদা না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এই সংসারের যাবতীয় কাজ সুশীলাই করে। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনো ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবর একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো সে খাটিয়াও বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানাও কাঠ নাই। কাঠ অনেক দিন ফুরাইয়া গিয়াছে, এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটিয়া লইতেন, কিন্তু অনেক দিন হইল এইদিকে দৃষ্টি দেয় নাই। কিশোরীরও দোষ নাই, কেননা সে খুব একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদও তেমন রাখিত না। আসল কথা হইতেছে রান্নাঘরের পেছনের খিড়কির বাহিরে অনেক শুকনা বাঁশ ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়াবার পূর্বে সেই সব দা দিয়া কাটাইয়া কাঠ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন অনর্থক লোক ডাকিয়া আনার কি দরকার, একটা খরচ তো। পুত্রবধূ বকিতেছে বকু, কারণ বকুনি তাহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও কেহ নাই যে গায়ের ঝাল মেটায়, কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারবো না, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমার দ্বারা হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই, কাঠ নেই। এদিকে রান্নার বেলায় ঠিক সব আছে, আর একটু এদিক ওদিক যোগান দেবার মুরদ নেই। কি দিয়ে রাঁধবে? হ্যাঁ, হাত পা উনুনের মধ্যে ঢুকিয়ে রাঁধবে নাকি? রোজ রোজ কাঠ কাটো আর কাঠ কাটো, সুখ আর কি। থাকলো হাড়ি পড়ে, যিনি যখন আসবেন তখন তিনি করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজনই সে করিল না। খানিকক্ষণ বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলা বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েক দিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটা অল্প বয়সী বউ, পরনে একখানা চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁখা, একটি বাটি হাতে রান্নাঘরের দোরে ভয়ে ভয়ে উঁকি মারিতে মারিতে বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় ঘরের মধ্যে আয়, শাশুড়ি ঠাকুর নেই, আয়। বউটি ঘরে ঢুকিয়া বলিল, কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়ি ভেঙে ফেলিনি এই না কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল। সে বলিল, না দিদি, লক্ষ্মী দিদি, ওসব করো না, ভাত চড়িয়ে দাও। জানোই তো এরা সব কি ধরনের লোক। দেব, দেখবে খানে আজ কিরকম মজা, রোজ রোজ কাঠ কেটে আনো আর ভাত রাঁধো। ও, কাঠ নেই বুঝি? আচ্ছা, ডাকানা দাও দিদি, আমি কেটে দিচ্ছি। এই, তোর কি দায় রে? তুই কেন কাটতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ তারা নিজেরা বুঝুকে যাক। তোমার পায়ে পড়ি দিদি, দাও না রান্নাটা চড়িয়ে, জানোই তো ওরা। এই, তুই বস দেখি চুপ করে, দেখিস মজা। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই, কথা কারুর কানেই যায় না। আজ মজাটা দেখাবো। সুশীলার এক গুয়েমিতে বউটা ভীত হইল, কারণ মজা যে কোন পক্ষে দেখিবে এ সম্বন্ধে তাহার সন্দেহ ছিল, কিন্তু সাহস করিয়া কিছু বলিতে পারে না। সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও
তিনি বছর 2 হইল ছেলের বিবাহ দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরাবস্থার সংসারে ছেলে মানুষ বউটিকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময় অসময় বাটি হাতে কুচি হাতে এ বাড়ি আসিয়া হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত। ধার বলিয়া লইয়া যাইত বটে, কিন্তু কখনো শোধ করিতে পারিত না। মোক্ষদা ঠাকুরুনকে বউটি বড় ভয় করে। তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদিও বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবু বউটির আসিতে হয়। কি করিবে? অভাব। সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরুনের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্য মতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও মোক্ষদা ঠাকুরন তাহা কখনোই ভুলিত না। গলা টিপিয়া কড়া ক্রান্তিতে আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল আগোছালো, অন্য মনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া অতশত মনে রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, হাই, তুই আবার শোধ দিতে এলি কেন ছোট বউ? ও আবার নেব কি? যা, তুই নিয়ে যা। সুশীলা আপন মনে খানিকক্ষণ বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্না বান্না কি খবর? বউটি বাটিটা আঁচল হইতে বার করিয়া কুণ্ঠিত ভাবে বলিল, সেদিনকে তেল নিয়ে গিয়েছিলুম দিদি, তা আমাদের তো এখনো আনা হয়নি। আজ রাতবার একটুও তেল নেই, একসঙ্গে 2 দিনেরটা দিয়ে যাব, সেই জন্যে। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটিখানা, দেখি কি আছে। আমাদেরও বুঝি তেল আনা হয়নি। বলে পাত্রে যতটুকু তেল ছিল সবটুকুই দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি, দাও না রান্নাটা চড়িয়ে। সুশীলা বলিল, এই তুই পালা তো, আমি আজকে ওদের মজা না দেখিয়ে কিছুতেই ছাড়ছি না। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরুন আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ হইবারই কথা। একটু পরে রামতনু আসিলেন। তিনি ব্যাপারটা দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া ক্রমেই খুব চাগার দিয়া উঠিল। মোক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট এই অপবাদ তাহার শত্রুও দিতে পারে না। কাজেই ব্যাপার যখন খুব বাধিয়া উঠিল, এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর অপেক্ষা করে নাই। মোক্ষদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরো বাড়াইয়া দিল। কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এই অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর উপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়া লাফাইতে লাফাইতে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখন বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনা কাঠ হইতে বীর ও দর্পে রান্নাঘরে উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার জন্য কোনো উপায় না দেখিয়া 2 হাত তুলিয়া দেহটাকে আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোকা ধরিয়া এক হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, এবং সেখান হইতে এক ধাক্কা দিল উঠানে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়াইয়া উঠানে পড়িয়া গেল। মার আরো চলিত, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হাঁ হাঁ করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিয়াছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে। বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছিল। কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথার খোঁপা একেবারে খুলিয়া
কতক চুল মুখের উপর, কতক চুল পিঠের উপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপারখানা দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে। আরো দুই একজন পাড়ার ছেলে মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের উপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন। চারিদিকে কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছাপ ও ধুলি মাখা অপমানিতা দিদিকে অসহায় ভাবে উঠানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম যেন করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠোন লোকের মধ্যে বাড়ির ভেতর ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাইরেই আকুলি বিকুলি করিতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয় যখন হুঁকা হাতে কে রামতনু, বলি ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যে উঠানে আসিয়া হাজির হইলেন, তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কির দৌড় দিয়া বাহিরে লইয়া গিয়াই হঠাৎ ফুঁপিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কেন কেন ওরকম করতে গেলে দিদি? লক্ষ্মীটি, তখন কতই বারণ করলাম তোমাকে। তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল, কিশোরী খাইতে বসিয়াছে। মোক্ষদা ঠাকুরন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছনে ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, বোমা, ওই বাটিটাতে কি গো? কি মেশাচ্ছ তুমি ডালে? সুশীলা পেছন ফিরিয়ায় শাশুড়িকে দেখিয়া কেমন যেন হইয়া গেল। তাহার চোখে মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরো বাড়িল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুর বাটি হাতে, ও মা গো, কি সর্বনাশ গো, আর একটু হলেই হয়েছিল গো, বলিয়া উঠোনে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইয়া দিলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল, রামতনুও আসিলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ সবাই আসিল, আরো অনেকে আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিল, দেখো গো, দেখো গো, তোমরা সকলে দেখো গো, তোমরা ভাবো শ্বশুর শাশুড়ি সব দুষ্টু, নিজের চোখে দেখে নাও কি সর্বনাশ হতে যাচ্ছিল এক্ষুনি। যদি না আমি দেখতাম তো হয়েছিল আর কি। এক উঠোন লোক সকলের সামনে শুনিল দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশাইয়া খাওয়াতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, সব আমরা অনেক কাল জানি, আমরা রীতিমতো মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কে একজন বলিল, জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুর গালবিদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, গুরু রক্ষা করেছে, এখন যত শিগগির পারো বিদেয় করো, আর একদিনও রেখো না। সমস্ত দিন পরামর্শ চলিল। সন্ধ্যার সময় ঠিক হইল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে, আর একদিনও এখানে না। কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম একজন দজ্জাল বউ থাকিলে অন্যান্য বৌঝিরাও ওর মতোই হয়ে উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য ঘরে শুইতে দেওয়া হইল। ইহা মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন আপদ বিদায় হইবে তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের। রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত সুশীলার ঘুম আসিল না। ঘরের জানালা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছে। তাহার মনে কাল ও আজ এই দুদিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবতই নির্বোধ। লাঞ্ছনা ভোগের অপমান সে ইহার পূর্বে কখনো তেমন অনুভব করে নাই। যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে। ইহার একটা কারণ এই যে আজকালকার দিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠান লোকের সামনে
এভাবে অপমানিতা সে কোনোদিন হয় নাই। তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে। ও হাত দিয়া ঠেকাতে গিয়া কাঁচের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষতবিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী 5 বৎসর পূর্বে সারা রাত ঘুমাইতে দিত না, পান মুখে গুজিয়া দিত, সেই স্বামী এইরূপ করিল। রাত্রে জ্যোৎস্না ক্রমে আরো ফুটিল। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেউ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে। তাহাকে না দেখিয়া কলিকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যিই যদি কেউ তাহাকে ভালোবাসে তো সেই মৌরি ফুল। ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউটার বড় কষ্ট। ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ একদিন খুঁজবে। কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে, ও কিছু না, অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে। নইলে সেও কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়। মৌরি ফুলকে একখানা পত্র লিখিয়া দিলেই হয়, যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে। চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহ সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট ঘরখানি সে নিজের মতো করে সাজাইয়া রাখিবে। উঠানে কুমড়ার মাচা বাঁধিবে, বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়, একবার বাসায় আসলে সে দেখা যাবে গোছালো কিনা। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না না, আগুন কে দেবে? ছোট বউ? দিলে তাহার শাশুড়ি ঠাকুরুনি দিবে, সে সেরকমই লোক। জানালার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে? সেই যে তাহার স্বামী গল্প করিত, জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করিয়া বেড়ায়, তাহারা নয় তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিতে দেরি হইতে দেখিয়া মোক্ষদা ঠাকুরুন ঘরের মধ্যে উঁকি মারিলেন। পুত্রবধূর জ্বরের ঘোরে অঘোরে অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের উপর পড়িয়া আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত এইভাবেই কাটিয়া গেল, তাহার দিকে কেহ বিশেষ নজর করিল না। তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরি ফুল তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবে। সন্ধ্যার পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়াইয়া যায় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিনের পরেই কিশোরী পালেদের এস্টেটে ভালো চাকরি পাইল। তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলেই খুশি হইল। সংসারের অলক্ষ্মীরূপা অগোছালো বউয়ের নাম সে সংসারে আর কেহ লইত না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।